শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে। নবম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উপসর্গ দিয়ে শব্দ গঠন। আমরা এর আগের ক্লাসে কিন্তু শব্দ ও পদের গঠন নামক একটি অধ্যায়ের সাথে পরিচিত হয়েছি। সেখানে আমরা কি কি উপায়ে শব্দ বা পদ তৈরি করা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। তার মধ্যে একটি অন্যতম প্রধান ছিল উপসর্গ। আজ আমরা দেখব উপসর্গ কি, কাকে বলে, বা এটি দিয়ে কি কি উপায়ে শব্দ তৈরি করা যায়। যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে উপসর্গ কিন্তু আসলে একটি উপসৃষ্টি। এগুলো এক ধরনের অব্যয়, এদের কোনো নিজস্ব অর্থ নেই, পৃথকভাবে এদের কোনো প্রয়োগও হয় না। উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ সৃষ্টি করা, এবং এগুলো অবশ্যই কি হয়, অর্থহীন হয়। কিন্তু যখন একটি মূল শব্দের পূর্বে বসে তখন তার অর্থ পরিবর্তিত হয়ে যায়, কখনো সম্প্রসারিত হয় বা কখনো সংকুচিত হয়। তাহলে কি হচ্ছে বিষয়টা, যে উপসর্গ শুধু শব্দই সৃষ্টি করে না, শব্দের সঙ্গে যুক্ত হয়ে মূলের অর্থের পরিবর্তন ঘটায়, অর্থের বিশিষ্টতা দান করে। এক কথায় বলা চলে শব্দ গঠনে অর্থের দিক থেকে বৈচিত্র্য আনাই হচ্ছে উপসর্গের কাজ। আমরা দেখে নেই যে উপসর্গ কিভাবে হচ্ছে। এখানে জানা, তার এবং যোগ এগুলো হচ্ছে মূল শব্দ। তার আগে যে শব্দাংশগুলো যোগ করা হয়েছে সেগুলোর দিকে একটু লক্ষ্য করো। অ, বে, অভি এগুলোর কিন্তু কোনো অর্থ নেই, কিন্তু জানার পূর্বে যখন অ যোগ হচ্ছে তখন একটি নতুন শব্দ আমরা পাচ্ছি, অজানা। এটার কিন্তু একটা অর্থ আছে। আবার যখন তার থেকে বেতার হয়ে যাচ্ছে তখন তার একটি অর্থ আছে। যোগের সাথে যখন অভিযুক্ত হচ্ছে তখন অভিযোগ শব্দটির একটি অর্থ রয়েছে। এইভাবে শব্দাংশ যোগ করে, মূল শব্দের সাথে যোগ করে আমরা নতুন নতুন আরও শব্দ গঠন করতে পারি। এখন উপসর্গের কাজগুলো নিয়ে যদি আমরা কথা বলি তাহলে প্রথমেই দেখব যে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করাই হচ্ছে উপসর্গের কাজ। যেমন বাদ একটি শব্দ, সেখান থেকে যদি আমি প্রতি যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি প্রতিবাদ। বাদ এবং প্রতিবাদ এই দুটোর দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখবে বাদ শব্দটির একরকম অর্থ এবং প্রতিবাদ শব্দটির অর্থ কিন্তু ভিন্ন রকম, একেবারে আলাদা। তাহলে কি হচ্ছে, সম্পূর্ণ নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করছে উপসর্গ। আবার কি হচ্ছে, শব্দের অর্থ পরিপূর্ণ হয়, মানে একটি শব্দ তার যা অর্থ মাঝে মাঝে উপসর্গ যোগ করলে সে অর্থটা আরো জোরালো বা পরিপূর্ণ হয়। যেমন পরি যোগ পুষ্ট, পরিপুষ্ট। আবার দেখো, শব্দের অর্থ মাঝে মাঝে সম্প্রসারিত হয়, মানে ওই অর্থটা যেন আরেকটু বিস্তৃতি লাভ করছে, ওই শব্দাংশটুকু যোগ করাতে ওই মূল শব্দের অর্থ আরেকটু বিস্তৃত হচ্ছে। প্র যোগ তাপ, প্রতাপ। একইভাবে পরি যোগ তাপ, পরিতাপ। শব্দের অর্থের সীমা সংকুচিত হচ্ছে। রাজি, আমি রাজি এই কথাটি বললে আমার মনের ভাব যেভাবে প্রকাশ পায়, রাজি শব্দটির পূর্বে যদি আমি নিম যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি নিমরাজি। নিমরাজি শব্দটির অর্থ কিন্তু আবার আলাদা, মানে রাজি, পুরোপুরি রাজি নই, একটু একটু রাজি, এই ধরনের যে অনুভূতি সেটি বোঝাতে কিন্তু নিমরাজি শব্দটি ব্যবহার করা হয়। তাহলে রাজি থেকে এর অর্থ কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। মাঝে মাঝে শব্দের অর্থের পরিবর্তন ঘটে। কথা, এর আগে যোগ করা হচ্ছে উপ, পেয়ে যাচ্ছি আমরা উপকথা। তাহলে হচ্ছে শব্দের অর্থের পরিবর্তন। দেখো, এভাবে কিন্তু উপসর্গ বিভিন্ন রকমভাবে কাজ করে থাকে। আমাদের মনে রাখতে হবে যে উপসর্গের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এর কোনো অর্থবাচকতা নেই। কি আছে, অর্থদ্যোতকতা। এটা কিন্তু খুবই পরিচিত একটি বাক্য। আমরা উপসর্গ পড়তে গেলেই সে ছোট থেকে এই কথাটা শুনে এসেছি যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। অর্থাৎ উপসর্গগুলো প্রত্যেকটি এক একটি শব্দাংশ বা শব্দখণ্ড,
এদের নিজেদের কোনো অর্থ নেই বা পৃথকভাবে এরা কখনোই ব্যবহৃত হয় না, কেবল ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হলেই এরা শব্দ গঠন করে এবং অর্থের বৈচিত্র্য সাধন করে। উপসর্গ যখন শব্দ গঠন করে তখন গঠিত শব্দের মাধ্যমে মূল ধাতু বা শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ, সংকোচন বা অর্থের পূর্ণতা সাধন করে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বিষয়টাকে জানবো। তোমাদের যে বইটি আছে এই বছর, যেটা 2021 সালে নবম দশম শ্রেণীর জন্য প্রণয়ন করা হয়েছে, সেই বইতে উপসর্গটাকে অনেক সীমিত আকারে উপস্থাপন করা হয়েছে। এর পূর্বের ক্লাসগুলোতে, অর্থাৎ 2020 সালেও যারা নবম শ্রেণীতে পড়তো তারা কিন্তু উপসর্গ বিষয়ে অনেক বিস্তারিত জ্ঞান লাভ করেছে। কিন্তু পরিস্থিতির কারণে বা আমাদের যেহেতু সময়টা একটু অন্যরকম যাচ্ছে, একটু সব বিষয়েই সীমিত আকারে একটু আলোচনা করে শেষ করে দেওয়া হয়েছে তোমাদের বইটিতে। তবুও আমার এই ভিডিও ক্লাসটিতে আমি চেষ্টা করেছি উপসর্গ সম্পর্কে যেন তোমরা সম্যক ধারণা লাভ করতে পারো। এখানে কিন্তু শ্রেণীবিভাগগুলো দেয়া নেই, এক ঢালাওভাবে উপসর্গের অনেকগুলো তালিকা দেওয়া আছে যে কোনটা কোনটা উপসর্গ এবং সেগুলো দিয়ে কিভাবে কিভাবে শব্দ গঠন করা হচ্ছে। আমি চেষ্টা করেছি যে পূর্ণ বিষয়টাই যেন তোমাদের মাথায় প্রবেশ করাতে পারি। দেখো, উপসর্গ আমরা বুঝলাম। এখন এই উপসর্গগুলোর কিন্তু তিনটা ভাগ আছে: বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। বাংলা ভাষায় আমরা যে সমস্ত উপসর্গ ব্যবহার করি, যেগুলো বাংলার নিজস্ব শব্দ, সেই শব্দগুলোর সাথে আমরা যে উপসর্গ ব্যবহার করি, অর্থাৎ বাংলা ভাষায় যেসব উপসর্গের ব্যবহার আছে সেই সব খাঁটি বাংলা উপসর্গ নয়। এগুলোর মধ্যে বেশিরভাগই এসেছে সংস্কৃত ভাষা থেকে, এছাড়া বিদেশি থেকেও কিন্তু অনেকগুলো এসেছে। কিন্তু বাংলা ভাষায় যে উপসর্গগুলো ঠিক বাংলা শব্দের সাথে যোগ করা হয়, অর্থাৎ বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গের যে প্রয়োগ, সেগুলো কিন্তু মোট 21টি। আমি বলতে চাচ্ছি, বাংলা ভাষায় তো অনেক ধরনের শব্দ রয়েছে, এর মধ্যে যেগুলো বাংলার নিজস্ব শব্দ, খাঁটি বাংলা শব্দ, সেই সমস্ত বাংলা শব্দের পূর্বে যে উপসর্গগুলো বসে তার সংখ্যা 21টি এবং সেগুলো বাংলা উপসর্গ নামে পরিচিত। এই 21টি উপসর্গ হচ্ছে অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন বা উনা, কদ, কু, নি, পাতি, বিভর, রাম, শশা, সুহা। আমি আমার পূর্বের ক্লাসগুলোতে স্টুডেন্টদেরকে দিয়ে, আমার শিক্ষার্থীদেরকে সমস্ত উপসর্গের যে এই যে তালিকা 21টি, এগুলো কিন্তু মুখস্থ করিয়েছিলাম। এখন তোমাদের বইটিতে নেই, সেই হিসেবে তোমরা মুখস্থ নাও করতে পারো, তবে পরীক্ষায় যদি আসে যে কোনটি বাংলা উপসর্গ, কোনটি তৎসম উপসর্গ, তাহলে কিন্তু এই যে তালিকাটি, 21টি উপসর্গের যে তালিকা, এটি তোমাদের মুখস্থ রাখা খুবই জরুরি। আর শুধু নবম দশম তো নয়, একাদশ দ্বাদশ শ্রেণী বা পরবর্তীতে গিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু উপসর্গ তোমাদের দরকার হবে। সেজন্য আমার পরামর্শ থাকবে যে পারলে বাংলা উপসর্গগুলো মুখস্থ করে ফেলো। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বিভর, রাম, শশা, সুহা। ঠিক আছে, বাংলা উপসর্গের পর আমরা কথা বলছি তৎসম উপসর্গ নিয়ে। বাংলা ভাষায় যে সমস্ত সংস্কৃত ভাষার শব্দ আমরা ব্যবহার করি, সেগুলোকেই কিন্তু সেই সংস্কৃত বা তৎসম, একই কথা, সেই তৎসম শব্দের সাথে যে উপসর্গগুলো প্রয়োগ করা হয়েছে বা তৎসম বা সংস্কৃতর জন্য যে উপসর্গগুলো আছে সেগুলো হচ্ছে 20টি। এগুলোকে তৎসম উপসর্গ বলে। প্র, পরা, অপশমনী, অব, অনু, নির, দুর্বি, অধি, সু, উৎপরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। এই হচ্ছে সংস্কৃত 20টি উপসর্গ। এছাড়া আছে বিদেশি উপসর্গ। এখানে একটি স্লাইড আমি একটু পরে তোমাদেরকে ব্যাখ্যা করব, আগে এটি দেখে নাও। বিদেশি উপসর্গের মধ্যে রয়েছে ইংরেজি, আরবি, ফার্সি, হিন্দি। এরকম আমরা জানি যে বিদেশি ভাষার অনেক শব্দ, আমাদের কিন্তু একদম প্রথম অধ্যায়ে আমরা পড়েছিলাম যে বাংলা ভাষায় অনেক রকমের শব্দ রয়েছে, তাই না? তো বিদেশি উপসর্গের মধ্যে আসলে সেই অনেক তৎসম বাদ দিয়ে বাদবাকি যত ভাষার শব্দ আছে সেগুলোকে নিয়ে আসা হয়েছে, ইংরেজি, আরবি এবং ফার্সি, তার সাথে রয়েছে হিন্দি। এই চারটিরই উদাহরণ পাওয়া যায়। ইংরেজিতে রয়েছে ফুল, হাফ, হেড, সাব, আরবিতে আম, খাস, গড়, লা, ফার্সিতে কার, দর, নানিম, ফি, হিন্দিতে হর, হরেক। এগুলো কিন্তু যোগ করে নতুন শব্দ গঠন করা যায়। দেখো, ইংরেজিতে ফুলের সাথে কিন্তু অনেক শব্দ রয়েছে, তাই না? ফুল হাতা,
তারপরে হাফ হাতা বা ফুল মাস্টার, হেডমাস্টার বা সাব ইন্সপেক্টর, এইভাবে কিন্তু শব্দগুলো গঠন করা যায়। আবার আরবিতে যে আম খাস বা গড়, এগুলো দিয়ে কিন্তু খাস জমি বা আম দরবার, আম জনতা, এরকম শব্দ তৈরি করতে হয়। বা লা দিয়ে রয়েছে লা জবাব। ফার্সিতে কার দর নানিম ফি, এগুলো দিয়েও কিন্তু অনেক শব্দ আছে যেগুলো শুনলে তোমাদের কাছে পরিচিত মনে হবে। এই যে নিমরাজি শব্দটি একটু আগে বলছিলাম, দেখছো, এটা কিন্তু ফার্সি উপসর্গ যোগে গঠিত একটি শব্দ। আবার না দিয়ে যে শব্দ আমরা অনেক পেয়ে থাকি, কার দর, এগুলো দিয়েও অনেক শব্দ রয়েছে। একটু চিন্তা করলে শব্দগুলো চলে আসবে। যেমন ফি বছর, বছর বছরকে অনেক সময় বলা হয় ফি বছর। এছাড়া বদ খেয়াল, বদ মেজাজি, এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে ফার্সি ভাষার শব্দ। হিন্দিতে হর বা হরেক তোমরা অনেক সময় প্রয়োগ করে থাকো, হরদম বা হরেক রকম, এরকমভাবে শব্দ গঠিত হয়। আচ্ছা, এখানে আশবিনী যে 4টি উপসর্গকে আমি নিয়ে এসেছি, এই 4টি কিন্তু বাংলাতেও রয়েছে, তৎসমতেও রয়েছে। অর্থাৎ বাংলা এবং তৎসমতে যে 20টি এবং 21টি উপসর্গ দেখানো হচ্ছে, এর মধ্যে কমন অর্থাৎ দুটোতেই রয়েছে এরকম হচ্ছে 4টি উপসর্গ, আ, সু, বি, নি। এখন পরীক্ষায় যদি একটি শব্দ দিয়ে বলা হয় এটি বাংলা উপসর্গ নাকি সংস্কৃত উপসর্গ যোগে গঠিত, তখন তুমি কিভাবে বুঝবে? একটু লক্ষ্য করো, বাংলা ভাষায় যখন আশুবিনী শব্দগুলো প্রয়োগ করা হচ্ছে, আশুবিনী উপসর্গগুলো, তখন কেমন আসছে? বাংলায় যখন আ উপসর্গ দিয়ে একটি শব্দ পাবো, তখন আলুনি, আগাছা, আকাল বা এই জাতীয় শব্দ, যেগুলো দেখলেই তুমি বুঝবে যেগুলো বাংলা ভাষার শব্দ। আবার সুনজর, সুখবর, সুনাম, বি দিয়ে বিকল, বিভুই, বিপদ, নিখুঁত, নীলাজ, নিখোঁজ, এগুলো হচ্ছে বাংলা উপসর্গ। এবার তুমি সংস্কৃত উপসর্গগুলোর দিকে একটু তাকাও। একই একই উপসর্গ যোগে যখন শব্দ গঠিত হচ্ছে, তখন সেগুলোর রূপটা কেমন হচ্ছে? আকণ্ঠ, আমরণ, আসমুদ্র, সুনীল, সুবোধ্য, সুতীক্ষ্ণ, বিশুদ্ধ, বিচরণ, বিরাগ, নিবারণ, নিগূঢ়, নিদারুণ। একটু তুমি নিজে নিজেই লক্ষ্য করে দেখো যে বাংলা শব্দগুলো কেমন আর তৎসম শব্দগুলো কেমন। একটু কঠিন বা একটু যেন চর্চা করতে হয় এই শব্দগুলো, তৎসম শব্দগুলো। তাহলে এখানে মূল কথা হচ্ছে বাংলা শব্দের সাথেই শুধুমাত্র বাংলা উপসর্গগুলো যোগ হবে, তৎসম শব্দের সাথে তৎসম উপসর্গগুলো যোগ হবে। পরীক্ষায় যদি এই বিভুই শব্দটি দিয়ে বলা হয় যে বিভুই শব্দটি বাংলা উপসর্গ যোগে গঠিত, তৎসম উপসর্গ যোগে গঠিত নাকি বিদেশি উপসর্গ যোগে গঠিত, তাহলে বিভুই শব্দটি তোমার প্রথমেই মনে হবে যে বি উপসর্গটি তৎসম এবং বাংলা দুটোতেই রয়েছে। তাহলে এখন তুমি ভুই শব্দটিকে চিন্তা করবে যে ভুই শব্দটি বাংলা হতে পারে নাকি তৎসম হতে পারে। যখন তুমি অনুভব করবে যে ভুই শব্দটি বাংলা, তখন তুমি নিশ্চিতভাবে বলতে পারবে যে এটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ। কিন্তু যখন তুমি চরণ শব্দটির দিকে লক্ষ্য করবে, তখন তুমি বুঝবে যে বি আসলে তৎসম উপসর্গ, কারণ চরণ শব্দটাই বলে দিচ্ছে যে এটি একটি তৎসম শব্দ। বাংলায় হলো কি হতো? পা, চরণ মানে পা, তাই না? এখন তার আগে বি যোগ করে শব্দটিকে নতুনত্ব দান করা হয়েছে বা একটি নতুন অর্থ প্রকাশ করছে। তো আশা করছি তোমরা খানিকটা হলেও উপসর্গ সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা এখন পোষণ করতে পারবে, যে উপসর্গ শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে। উপসর্গগুলো 3 ভাগে ভাগ করা হয়েছে মোটা দাগে: বাংলা, তৎসম এবং বিদেশি। এখন বাংলা 21টি, তৎসম 20টি এবং বিদেশি অনেকগুলো ভাষার সংমিশ্রিত হয়ে সেগুলোর কোনো সুনির্দিষ্ট সংখ্যা কোথাও দেয়া নেই, কিন্তু একটা তালিকা দেওয়া আছে বা আমরা খুঁজে পাই বিভিন্ন বইতে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা এবং তৎসম উপসর্গ। এই দুটোর মধ্যে আবার কমন আছে আ, সু, বি, নি। এই কমনগুলো তোমরা একটু বইয়ের যে উদাহরণগুলো আছে সেগুলো দেখে পড়ে ফেলবে। তার মধ্যে বাংলা কোনগুলো সেগুলোকে আলাদা করবে, সংস্কৃতগুলোকে আলাদা করবে। তাহলে উপসর্গ নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। এর পাশাপাশি এখন তোমাদের বইতে যে উদাহরণগুলো দেওয়া আছে, আসলে এগুলো প্রত্যেকটি দিয়ে কিন্তু অনেক অনেক শব্দ তৈরি করা যায়, তাই না? যেমন প্র দিয়ে শব্দ আছে, পরা দিয়ে, এগুলো প্রত্যেকটি দিয়ে অনেক শব্দের যে তালিকা শুধুমাত্র তোমাদের বইতে আছে, সেই তালিকাটা তোমরা মুখস্থ করে ফেলো বা 2-3 বার পড়লেই আশা করছি তোমাদের আয়ত্তে চলে আসবে। হ্যাঁ, তো যেমন ধরো দর দিয়ে শব্দ আছে, দালানের পূর্বে দর,
দর দালান বা দর কাচা, এরকম না দিয়ে শব্দ আছে না লায়েক, না হক, নি দিয়ে শব্দ হচ্ছে নিদারুন, নিখাদ। এভাবে একটা ছোট্ট একটা তোমাদের তালিকার মতো দেয়া আছে, সেটি তোমরা দেখে ফেললেই উপসর্গ সম্পর্কে সমস্ত তথ্যাদি বা সমস্ত ধারণা তোমাদের পরিষ্কার হয়ে যাবে আশা করছি। তো এই ছিল উপসর্গ নিয়ে কথা। আগামী দিন আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সম্ভবত প্রত্যয় থাকছে আমাদের পরের অধ্যায়ে। তো সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।